পেহেলগাম, সবুজ পাহাড়, শান্ত নদীর স্রোত আর অপার শান্তির বাতাস, এই সব কিছুই পেহেলগামের প্রতিটি কোণে মিশে আছে। পেহেলগামের উপত্যকাগুলো সত্যিই অপূর্ব, যেখানে প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে। পেহেলগামের অরো ভ্যালির সুন্দর সুন্দর সব দৃশ্যপট নিয়ে হাজির হলাম এই পর্বে। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের মনটা আজকে খুব খারাপ, অনেক প্ল্যান ছিল, অনেক জায়গায় যাব। ফার্স্টে কাশ্মীর ভ্যালি যাব, যেটা আসলে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, কিন্তু আমরা শুনছি যে এখানকার যাত্রা নামে একটা প্রোগ্রামের জন্য এই বাইসরন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড মনে হয় বন্ধ। এছাড়া বেতাব ভ্যালি, যেটা এই জায়গার সবথেকে আকর্ষণীয় জায়গা, সুন্দর জায়গা, সেটাও নাকি বন্ধ। সো আমরা আসলে বুঝতে পারি নাই যে আমরা এরকম একটা সময় আসবো, যে সময় আসলে এই সমস্ত কারণের জন্য আমরা গুরুত্বপূর্ণ প্লেসগুলোতে ভিজিট করতে পারবো না, এটা আমাদের জানা ছিল না আসলে। তারপরে আমরা এখন যাই, দেখি আসলে স্ট্যান্ডে, যেখান থেকে আসলে এই ধরনের সব ধরনের গাড়ি বা ঘোড়ার ভাড়া পাওয়া যাবে, ওখানে যেয়ে আসলে আমরা বুঝতে পারবো আসলে বন্ধ নাকি খোলা। সো চলুন দেখি আসলে। সো আজকে আগে যেটা বললাম যে অনেক ভ্যালি বন্ধ, বাট তারপরও আজকে অরু ভ্যালি খোলা। অরু ভ্যালি যাওয়ার জন্য আমরা এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ভ্যান গাড়ি ভাড়া করে নিলাম। এখানে গাড়ির ধরনের উপর ভিত্তি করে প্রাইসগুলো ডিফার করে। সো এই ভ্যান গাড়িটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 1200 রুপি, রাইট? 1200 রুপি না, 1000 রুপি। সো 1000 রুপি দিয়ে আমরা এই ভ্যান গাড়িটা ভাড়া করলাম অরু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। লেটস গো। এটা হচ্ছে দোয়া পার্ক, আর অরো ভ্যালি যাওয়ার পথে এটাই প্রথম ভিউ পয়েন্ট। এই দোয়া পার্ক মূলত এই জায়গাটা অনেক চওড়া একটা লেকের মাঝখানে একটা উঁচু জায়গা, এটাকে দোয়া পার্ক বলে। এই দোয়া পার্কটার যে উঁচু জায়গাটা দেখতে অনেকটা টাইটানিক জাহাজের মতো, মানে আমি যেখান থেকে ভিডিও করছি এখান থেকে ওটা বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু উপর থেকে দেখলে এটা অনেকটা টাইটানিক জাহাজের মতোই মনে হয়। এই দোয়া পার্কে যাওয়ার টিকিট প্রাইস 20 রুপি, বাচ্চাদের জন্য 10 রুপি, বড়দের জন্য 20 রুপি। পাহাড়ের দৃশ্য এবং প্রবাহমান নদীর কলতান পরিবেশটিকে আরো মনোরম করে তুলেছে। যাই হোক, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা হালকা কিছু খাবো, দেন আবার সামনের দিকে এগুবো। ফার্স্টে একটা ম্যাগি নিয়ে নিচ্ছি, দেখি কেমন, ভালো লাগলে আরো নিব, না হলে না। এক প্যাকেট 50 রুপি। সাব্বির ভাই, নুডলসের রিভিউ বলেন। আচ্ছা, অস্থির, বাংলায় বলেন ভাই। খুবই সুন্দর, নুডলসটা এত সুন্দর। ঝাল কেমন লাগছে তাই বলেন। এদের কাশ্মীরি মরিচটা যে পরিমাণ ঝাল, আর এদের গুঁড়া মরিচটা যেটা স্পাইসি ज़्यादा কম है, ওকে মিডিয়াম, ব্যাপক ঝাল, মিডিয়াম না কম। আমরা সামনের দিকে এগোচ্ছি, তবে জায়গাটা খুবই উপভোগ্য ছিল। একটু পরেই আমরা পৌঁছে গেলাম এই লিডার ভ্যালিতে। কি শান্ত পরিবেশ, দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে লিডার নদী, নদীর কলতান এখান থেকেই শোনা যাচ্ছে। এই নদীর নাম অনুযায়ী এই জায়গার নাম রাখা হয়েছে লিডার ভ্যালি। এই লিডার নদী চারপাশের সবুজ প্রান্তর ও বরফে ঢাকা পাহাড়কে এক অসাধারণ রূপ দেয়, যা দেখতেই পাচ্ছেন। ওই দূর পাহাড় দেখা যাচ্ছে বরফে আচ্ছাদিত, কি নেই আসলে এই দৃশ্যে। দৃশ্যগুলো এতটা সুন্দর বলে বোঝানো যাবে না, আর ভিডিও দেখেও বুঝতে পারছেন কিনা জানি না। অরু ভ্যালি যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, মানে মনে হবে সব জায়গায় থামি, প্রত্যেকটা জায়গায় আপনার থামতে ইচ্ছে করবে, কারণ প্রতিটা মোড়ে মোড়ে সুন্দর লেক, সেই লেকের পাশাপাশি অসাধারণ অসাধারণ সব পাইন গাছ, বড় বড় অনেক বড় বড় পাহাড়, মানে প্রতিটা লুক আসলে দেখার মতো। আমরা অরু ভ্যালি চলে এসেছি, এখন গাড়ি থেকে নামলাম। আমাদের এখানে আসতে সময় লাগলো অনলি 30 মিনিটস। এখানে আসার পথে আমরা
অসংখ্য ধরনের সুন্দর সুন্দর ভিউ দেখেছি, যেটা আসলে খুবই মনোমুগ্ধকর ছিল। আর এখানকার ভিউ যদি দেখায়, মানে কি ভিউ, মানে যেদিকেই তাকাই সেদিকেই পাহাড়, একটার পর একটা পাহাড়। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাহাড় এখানে। ক্যামেরা থেকে আসলে কেমনটা আসছে বুঝতে পারছি না, খুব একটা ভালো আসছে বলে মনে হচ্ছে না, তবে খালি চোখে যে কি অসাধারণ লাগছে বলার মতো না। ওরু ভ্যালিতে এসে ঘোড়া নিয়ে ঘুরতে পারবেন। এখানে ঘোড়া ভাড়া এক একজন এক এক রকম চাই, 500-600 রুপি চাই, পুরোটা আপনাকে ঘোড়ায় করে একটু ঘোরাবে। বাট আমার মনে হয় প্লেসটা খুব বেশি বড় কিনা জানি না, 1 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে গাড়ির নিয়ম অনুযায়ী। 1 ঘন্টার বেশি থাকলে আবার 400 রুপি বেশি চার্জ করবে। সো হয়তো বা লোকেশনটা খুব বেশি বড় হবে না, দেখি হেঁটেই দেখি। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে আসলাম। এই সামনের দিকে একটা সীমানা দেওয়া আছে, এই সীমানার ওপারে আর যাওয়া যাবে না, তো সীমানার কাছে আমি একটু যেয়ে দেখি। ওয়াও, এখানেও একটা লেক আছে, অসাধারণ একটা লেক। কেউ কেউ এখানে গোসল করছে মনে হচ্ছে এই লেকের পানিতে। পানির যে স্রোত, ব্যাপক আওয়াজ, জানি না এই রেকর্ডিংয়ে আওয়াজ আসছে কিনা। ওহো, অসংখ্য পাহাড়ি ছাগল, এরা এত উপরে উঠলো কি করে? হাই হাই, বিশাল উঁচু পাহাড়, বিশাল উঁচু, বিশাল বিশাল। এটা হচ্ছে একটা হোটেল। এই জায়গার চারিদিকে পাহাড়, শুধুমাত্র দিনের আলো আসে যখন দুপুর বেলা হয় তখন। এই জায়গার চারিদিকে পাহাড়, তার মাঝখানে হচ্ছে এই হোটেলটি। এটা হচ্ছে হোটেল অ্যালপাইন ওরু। সো আপনারা ওরু ভ্যালিতে চাইলে নাইট স্টে করতে পারবেন এই হোটেলে। এখানে হয়তো আরও কিছু ছোট ছোট হোটেল আছে, এগুলোতেও থাকতে পারবেন। অসাধারণ ভিউ, মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে এই প্লেসটা। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে অনেক মানুষ ক্যাম্পিং করে থাকে। সো আপনাদের যদি ক্যাম্পিং করার ইচ্ছা থাকে আপনারা এই ওরু ভ্যালিতে ক্যাম্পিং করতে পারেন। এখন কিন্তু রোদ আছে, কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু কোনো রোদ নাই। কেন বলেন তো? পাহাড়গুলো এত উঁচু, রোদের আলো কিন্তু এখানে আসছে না। ওই যে দেখেন, ওই দূরের পাহাড়ে কিন্তু রোদ পড়তেছে। সেই জায়গায় খুব কম সংখ্যক সময় রোদ থাকে দিনের বেলা, দুপুর বেলায়। আমি এখন এই ওরু ভ্যালির পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। উপরে যেয়ে আপনাদেরকে দেখাবো উপর থেকে ভিউটা কেমন। এই ওরু ভ্যালিতেই জাবতা খেইজান, বজরঙ্গি ভাইজান, হায়দার সহ অনেক মুভির দৃশ্য ধারণ করা হয়েছে। আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। সো আমরা এখন এখান থেকে আগাচ্ছি সামনের দিকে। আমরা এখন এই ওরু ভ্যালি থেকে বের হচ্ছি, দেন আমরা এখন যাব রিভার ভিউ পয়েন্টে। ওরু ভ্যালি ঘোরা শেষে আমরা চলে আসলাম রিভার পয়েন্ট। এই রিভার পয়েন্ট হচ্ছে ওরু ভ্যালি যাওয়ার পথেই বাঁধে।
বরফ গলা এই স্বচ্ছ পানি সেই ঠান্ডা। আসার সময় যে নদী দেখলাম, এই পানিগুলো ওই লিডার নদীতেই মিশে যায় এবং নদীকে আরও জীবন্ত করে তোলে। আর এর যে কলকল শব্দ তা পাহাড়ের চারিদিকে ছড়িয়ে পড়ে। এই গলিত বরফের পানি প্রকৃতি এবং অপূর্ব সৌন্দর্যের অংশ হয়ে দাঁড়ায়, যা দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এক অমলিন ছবি আঁকছে। অনেক সুন্দর একটা প্লেস। আপনারা পেহেলগাঁও আসলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এটা অরু ভ্যালি যেতেই পড়বে। পেহেলগ্রামে রাতের খাবার খাওয়ার জন্য আমরা মুঘল দরবারে চলে আসলাম। এখানের খাবার নাকি খুব টেস্টি, অনেকেই রিকমেন্ড করে। সো জানি না কেমন, দেখি কেমন হয়। সন্ধ্যার পরে আমরা হালকা একটু শপিং টপিং করি এবং রাত 10টার দিকে যখন রাতের খাবার খেতে যাই রেস্টুরেন্টে, তখন যে দেখলাম যে সবগুলো রেস্টুরেন্টই প্রায় ক্লোজ হওয়ার পথে। এখানে মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যেই সব ক্লোজ হয়ে যায়। তো আমাদেরকে ঢুকতে দেবে না। আমরা বললাম যে আমরা ট্যুরিস্ট এবং বাংলাদেশ থেকে এসেছি। এটা শুনে আমাদেরকে অ্যালাউ করলো। এটা হচ্ছে রিস্তা, মাংসকে ব্লেন্ড করে বল বানানো। এটা ভালো, খুবই টেস্টি। কাশ্মীরে আসার পরে এই খাবারগুলো খেয়েই মনে হচ্ছে সব থেকে বেশি মজা পেলাম। খুবই টেস্টি। देखो ये है, ये आइटम का नाम क्या है? মাটন। মাটন মাটন मटन। খাবারগুলো যেরকম টেস্টি ঠিক সেরকমই ঝাল। ঠোঁটে মোটে একদম ঝাল লেগে যাচ্ছে, খুবই ঝাল, বাট খুবই টেস্টি। চারপাশে সবুজের ছোঁয়া, পাহাড়ের বিশালতা আর বনভূমির স্নিগ্ধ বাতাস। পাহাড়ের আঁকাবাঁকা পথে ঘোড়া নিয়ে চলা যেন প্রকৃতির সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ। পেহেলগামের সবুজ পাহাড় আর বন জঙ্গলের মাঝখান দিয়ে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।